আজকে আপনাদের সামনে একটা দুর্দান্ত খবর দিতে চলেছি। হলপ করে বলতে পারি এই খবরটি শোনার পর আপনাদের খুশিতে মন ভরে যেতে বাধ্য, এবং যারা প্রকৃত ভারতবাসী তারাই শুধু এই খবরে আনন্দ পাবেন। আর যারা সিউডো সেকুলার কিংবা যারা কোনো রাজনৈতিক দলের ওপর ভিত্তি করে চলেন, যারা ভারতবর্ষের কি উন্নতি হলো তাতে যাদের কিছু এসে যায় না, তাদের হয়তো এই খবরটা তেমন কোনো আশাপ্রদ নাও হতে পারে। কিন্তু আপনাদের সামনে আমি বলবো যে আর মাত্র কয়েক বছরের অপেক্ষা, গোটা বিশ্বের মধ্যে কার্যত একেবারেই ওপরের দিকে সম্ভবত 2 বা 3 নম্বর জায়গাটা ভারত দখল করতে চলেছে। এবং এই ভারত অর্থনৈতিকভাবে এই গতিতে ছুটলে প্রকৃত অর্থে আপনি বাড়িতে বসে আপনার অর্থনৈতিক লাভ আপনি দেখতে পাবেন। এই তথ্য আজকে আপনাদের সামনে এনেছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমি প্রমাণ দিয়ে আপনাদের সামনে অবশ্যই দেখাবো, তার কারণ আমি বিশ্বাস করি যে অনেকেই হয়তো এই তথ্যগুলোতে বিশ্বাস করেন না, কান দেন না, কিন্তু আজকের যে তথ্যটা আপনাদের সামনে হাজির করব, নিশ্চিতভাবে ভারতীয় হলে আপনি গর্ববোধ করবেন, এবং যদি গর্বিত হন তাহলে আপনার তরফ থেকে একটি কমেন্টের প্রত্যাশা অবশ্যই আজকের পর্বে করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। দেখুন, আনন্দবাজার পত্রিকা থেকে একটি অংশ আপনাদের পড়ে শোনাবো, তারপরে আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব। এটা এই কারণেই পড়ে শোনাচ্ছি যাতে আপনাদের বিশ্বাসযোগ্যতা আমি অর্জন করতে পারি। দেখুন, জার্মানিকে টপকে 3 বছরেই তৃতীয় বৃহত্তম কোয়েশ্চেন মার্ক টাট্টু ঘোড়ার মতো ছুটছে ভারতের অর্থনীতি। হাস্যকর বিষয় কি জানেন, কংগ্রেস জামানা যদি হতো তাহলে এখানে একটা রাহুল গান্ধীর ছবি কিংবা সোনিয়া গান্ধীর ছবিটা আনন্দবাজার পত্রিকা দিতে পারতো। আর যার জন্য, যার সুযোগ্য নেতৃত্বে আজকে এই অবস্থানে ভারত যেতে চলেছে, তার একটা নিদেন পক্ষে ছবি, সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ছবি তারা দিতে নারাজ। তার কারণ হচ্ছে তাদের যে পন্থী মানে কংগ্রেস পন্থী মনোভাব থেকে বিচ্যুত হয়ে তারা কোনোভাবেই ভারতের বর্তমান প্রধানমন্ত্রী বা বিজেপির গুণগান করবেন, এটা তো তাদের নীতিগত একটা বিরুদ্ধ আচরণ হয়ে যাবে। সেই কারণেই সম্ভবত একটা পৃথিবীর ছবি দিয়ে দিয়েছে, ভারতবর্ষের ম্যাপ দিয়েছে, কিন্তু যিনি এটা কারিগর সেই বিজেপি এবং নরেন্দ্র মোদীর কৃতিত্বটাকে সেখানে একদম কোথাও মেনশন করা হয়নি। এটাই হচ্ছে আনন্দবাজার পত্রিকা। দেখুন, আপনাদের দেখাবো কি লেখা রয়েছে। আর মাত্র 3 বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ভারত। মার্কিন সংস্থা মর্গান স্ট্যানলির এহেন পূর্বাভাস ঘিরে দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে হইচই। তাদের দাবি, সত্যি হলে 2028 সালের মধ্যে নয়াদিল্লির আর্থিক বৃদ্ধির হার 5.7 লক্ষ কোটি ডলারে গিয়ে পৌঁছাবে, যাকে এক কথায় অবিশ্বাস্য বলছে আর্থিক বিশ্লেষকরা। বুকের মধ্যে পাথর রেখে তারপরে এই খবরটা প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা, এবং সেই কারণেই যেহেতু পাথরটা বুকে চাপা ছিল, তাই খবরের সত্যতা তারা মেনে নিলেও যার কৃতিত্বে আজকে এই পজিশনে আমরা এসেছি তার একটা নিদেন পক্ষে ছবি দেওয়া তো জরুরি ছিল, কিন্তু সেটা তারা করতে পারেনি। আর আজকে আমি বলবো এর প্রধান কৃতিত্ব যদি কেউ পেতে থাকে, কেউ পেতে পারে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুযোগ্য আমাদের দেশ পরিচালনা এবং বিজেপির দৃষ্টিভঙ্গি। তার কারণ কংগ্রেস জামানার আজকে তথ্য দিলেই আপনারা বুঝতে পারবেন যে কংগ্রেস আমাদেরকে ঠিক করাপশন দিয়ে এবং বিভিন্ন রকমের ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ভারতবর্ষকে যে জায়গায় নিয়ে পৌঁছে গিয়েছিল। 2014 ক্ষমতার পরিবর্তন হওয়ার পর থেকেই ক্রমাগত কিন্তু আমাদের সেই উত্থান এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে। 2028 বলেছে, এটা ভুল ডেট দিয়েছে আনন্দবাজার পত্রিকা। মর্গান স্ট্যানলির আমি রিপোর্ট পড়েছি, সেই রিপোর্ট অনুযায়ী 2027-এর মধ্যেই ভারত একটা অন্য জায়গায় পৌঁছে যাওয়ার উপক্রম হয়ে পড়বে। আপনাদের সামনে আমি সেই তথ্য দেব। দেখুন, আপনাদের মনে থাকবে এই লোকসভা নির্বাচনের আগে বা তারও আগে থেকে নরেন্দ্র মোদী সরকার একটাই কথা বলছে, নরেন্দ্র মোদী স্পেশালি একটাই কথা বলছে যে আরো একবার আমাদের নির্বাচিত করুন। গোটা ভারতকে এই মুহূর্তে আমরা পঞ্চম স্থানে রয়েছি শক্তিশালী অর্থনীতির নিরিখে। তার কারণ ভারতের আগে কে কে রয়েছে জানেন? চারটা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে রয়েছে ইউনাইটেড স্টেটস, $27 ট্রিলিয়ন ইকোনমি। তারপরে রয়েছে চায়না, $18 ট্রিলিয়নের ইকোনমি। তারপরে জাপান, $4 ট্রিলিয়ন ইকোনমি। জার্মানি 5.1 ট্রিলিয়ন ইকোনমি, আর ইন্ডিয়া 3.9 ট্রিলিয়ন ইকোনমি। অর্থাৎ 5 নম্বর জায়গাটা দখল করে রেখেছে ইন্ডিয়া। আপনাদের যাদের মনে রয়েছে, নরেন্দ্র মোদী অন্তত কয়েকশো বার বিভিন্ন জনসভা থেকে বলেছেন যে 2024-এর পট পরিবর্তনে যদি আমরা আরো একবার ক্ষমতায় আসি, তৃতীয়বার নরেন্দ্র মোদীর সরকার যদি আমরা গড়ি, তাহলে অবশ্যই ভারতকে তৃতীয় শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত করব। এখন আছি 5-এ, আমরা 3 নম্বরে চলে যাব। নরেন্দ্র মোদীর সেই তথ্য যে ভুয়ো নয় বা মিথ্যে প্রতিশ্রুতি নয়,
সেটা পরিষ্কারভাবে রিপোর্টে প্রকাশ করে দিয়েছে কে? মর্গান স্ট্যানলি। আপনারা মর্গান স্ট্যানলির অনেকেই হয়তো নাম শুনে থাকবেন, অন্যতম একটা সমীক্ষক, তারা করে থাকে বিভিন্ন অর্থনীতির দিকে। তাদের কাছ থেকে পাওয়া এই রিপোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা অভাবনীয় অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। তার কারণ এই মুহূর্তে ভারত 2023 সালের তথ্য অনুযায়ী ভারতের কাছে 3 লক্ষ মার্কিন ডলারের ইকোনমি আমরা ছিলাম। 2023 অনুযায়ী 3 লক্ষ মার্কিন ডলারের ইকোনমি ছিল ভারত, কিন্তু সেইটা 4.7 লাখ ট্রিলিয়ন, 4.7 লক্ষ কোটি টাকা মার্কিন ডলারে পরিণত হব আমরা এবছরের শেষে। অর্থাৎ এবছরের শেষে 2025-এর শেষে কিংবা 2026-এর শুরুর দিকে আমরা 4.7 লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতির দেশে পরিণত হব এবং আমরা জার্মানিকে টপকে আমরা 4র্থ স্থানে চলে আসব এই বছরের শেষে কিংবা পরের বছরের মধ্যবর্তী সময়ে আমরা 4র্থ দেশে পরিণত হব। এবং 2027 সাল অনুযায়ী আনন্দবাজার পত্রিকা ভুল ছেপে যে 2028 সাল নয়, 2027-এর শেষের দিকে মর্গান স্ট্যানলি মনে করছে যে ভারত জাপানকেও হারিয়ে 3য় শক্তিশালী অর্থনীতির দেশ, যখন আমাদের অর্থনীতির পরিমাণ হয়ে দাঁড়াবে 5.7 লক্ষ কোটি ইউএস ডলার। এবং দেখুন, আপনারা অনেকেই প্রশ্ন করেন, বিশেষ করে যারা সেকুলার পন্থী বাম এবং কংগ্রেস, যারা তৃণমূল কংগ্রেসের প্রকৃতপক্ষে একেবারে দুঃসময়ের যারা বন্ধু, তারা বারবারই বলে থাকেন যে নরেন্দ্র মোদী আসলে এই যে হিন্দু মুসলমান করে, এই যে রাম মন্দির তৈরি করে, তারা আসলে গরিব গরিব কিংবা দুর্দশাগ্রস্ত পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অবস্থা থেকে মুখ ফেরানোর চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কি বলে থাকে? ওরা যদি ক্ষমতায় আসে সব বেচে দেবে, এলআইসি বেচে দেবে, এসবিআই বেচে দেবে, সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেচে দেবে, সেল বেচে দেবে, হ্যাল বেচে দেবে, সব বেচে দেবে বলে তো। যে কোনো নির্বাচন আপনার প্রচারে গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন। আর শেকুমাকু কি বলে? শেকুমাকু বলে যে আসলে নরেন্দ্র মোদী তিনি এই যে মানে এই যে ধর্মের বিভাজন ঘটিয়ে, এই যে হিন্দুত্ববাদীর একটা রাজনীতি করে আসলে মানুষের দুর্দশাগুলো থেকে তারা মুখ ঘুরিয়ে রাখছে। তারা চাকরি দিচ্ছে না, বেরোজগারি বাড়ছে, ভারতের অর্থনীতির অবস্থা খারাপ বলে তো। আর আজকে দেখুন মর্গান স্ট্যানলি তারা বলছে, যে তথ্য দিয়েছে সেটা ভারতের রাজনীতি ছেড়ে দিন, বিশ্বে একটা শোরগোল মেচে গিয়েছে। তার কারণ খুব শীঘ্রই ভারতের আগে কে কে থাকবে অর্থনীতিতে? প্রথম থাকবে ইউএস, তারপরে থাকবে চীন, তারপরে থাকবে ভারত। এবং আমি আরো দূরের পরিকল্পনা আপনাদের সামনে বলছি, আরো দূরের পরিকল্পনা যদি বিজেপি থাকে না থাকে তার থেকে বড় ব্যাপার হচ্ছে এই রকম যেভাবে দেশটাকে পরিচালনা করা হচ্ছে, সেইভাবে যদি দেশ পরিচালনা হয়, যদি কংগ্রেসের মতো করে করাপশন বা এই রকম একটা দেশকে বেছে দেওয়ার প্ল্যান যদি না করে কোনো সরকার, তাহলে 2050 নাগাদ ভারত বিশ্বের 1 নম্বর অর্থনীতির দেশে পরিণত হবে। তার কারণ ভারতের বাজার এতটাই ব্যাপ্তি ঘটেছে, এই মর্গান স্ট্যানলির রিপোর্টে লেখা রয়েছে যে ভারতের বাজার এতটাই ব্যাপ্তি হতে চলেছে, যেখানে পৃথিবীর যে কোনো জায়গায় প্রোডাকশন হোক না কেন, সেই জিনিস ভারতের মাটিতে বিক্রি না করলে সেই কোম্পানি টিকতে পারবে না। অর্থাৎ একটা অবিশ্বাস্য উন্নতি আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। তারা বলছে ভারতের শেয়ার মার্কেট অগ্রগতিটা চোখে পড়ার মতো, আর কয়েক বছরের মধ্যে 5 বছরের মধ্যে 20% করে প্রত্যেক বছর ইকুইটি বাড়তে থাকবে। যদি এটা বাড়ে তাহলে ভারতের আমার আপনার প্রত্যেকের এই অর্থনীতির সুযোগ সুবিধা আমরা প্রত্যেকে এর ফলটা হাতে পাবো। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় যে আমাদের শেকুমাকু তারা এই ধরনের ঘটনাকে স্বীকার না করে আনন্দবাজার পত্রিকা এই ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ছবি ফ্রন্ট পেজে না লাগিয়ে তিনি সবটাই বললেন তথ্যগত ভিত্তিতে, কিন্তু যাদের জন্য আজকে এই পজিশন তাদেরকে কৃতিত্ব দেওয়ার কোনো প্রয়োজন বোধ করলেন না। কেন? তার কারণ হচ্ছে তাদের যতই ভালো করুক না কেন দেশের জন্য, কংগ্রেসের এই আবর্জনা সরকারকে ফেলে দিয়ে যতই দ্রুত গতিতে ভারত সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সমস্ত দিক থেকে এগিয়ে যাক না কেন, এদের কিছুতেই মন ভরবে না। কারণ এদের এজেন্ডাটা অন্য কাউকে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় বসাতে হবে, এইটাই এদের এজেন্ডা। কিন্তু আপনারা সকলেই সতর্ক থাকবেন, আপনারা যদি ভুল পদক্ষেপ নেন, ভারত, সেটাও বলা রয়েছে মর্গান স্ট্যানলির ইয়েতে, যে ভারতের এই যে উন্নতি সেটা কিন্তু প্রচুর রিস্কি। তার কারণ হিসেবে তারা মনে করছে যে ভারতের স্টেবল গভর্নমেন্ট, তার উপর নির্ভর করছে এই যে আমরা প্রেডিকশন গুলো করছি সেটা কতটা সফল হবে। সেই রিপোর্টে এই তথ্যটাও বলা রয়েছে।
অর্থাৎ তারা তো আর বলতে পারবে না যে বিজেপি গভর্নমেন্ট থাকলেই শুধুমাত্র এই অর্থনীতির গতি আসবে, আর কংগ্রেস চলে আসলে বা তৃণমূল এরকম জোট চলে আসলে ছেড়ে দিন বাংলাদেশের থেকেও হাল খারাপ হবে, সেটা তো তারা বলতে পারে না। কিন্তু তারা একটা রিস্কের কথা বলেছে যে যদি স্টেবল গভর্নমেন্ট না থাকে সেটা একটা বড় রিস্ক, এই যে আমরা প্রেডিকশন করছি সেটা সব মিথ্যে হয়ে যেতে পারে। এবার আপনারা বলুন, আরো কিছুটা তথ্য বাকি রয়েছে আপনাদের সামনে আমি দিতে চাইবো। সেটা হচ্ছে, প্রথম যে তথ্যটা দেব, যে কংগ্রেসের জামানায় 1990 সালে ভারতের অর্থনীতিতে অবস্থান কত ছিল জানেন? 12 নম্বর স্থানে। এবং 1990-এ যেটা 12 নম্বর স্থানে ছিল, 2000 সাল যখন আসে 2000 সালে সেটা আরো এক ধাপ নেমে যায়, ওঠার বদলে সেটা নেমে গিয়ে 13 নম্বর স্থানে পৌঁছে যায়। এরপরে 2014 সাল পর্যন্ত, অর্থাৎ পালা বদলের আগে কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল ততদিন ভারতের ওই অর্থনীতির অবস্থান গোটা বিশ্বের মধ্যে ওই 12-13 এর মধ্যেই ঘোরাফেরা করত। এবং নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে সেই জায়গাটা 12 নম্বর থেকে তিনি মাত্র বছর তিনেক চারেকের মধ্যে বা 5 বছরের মধ্যে সেই জায়গাটাকে তিনি 12 থেকে 5 নম্বরে নিয়ে গেছেন। আর এখন 5 নম্বর থেকে তিনি 4 নম্বরে নিয়ে যাবেন এবছরের শেষে বা আগের পরের বছরের শুরুতে, এবং 2027 সালের শেষের মধ্যে সেটাকে 3 নম্বরে নিয়ে যাবেন। ভারতের কোনো বিজেপি নেতৃত্ব বলছে না, নিরপেক্ষ একটি সংস্থা মর্গান স্ট্যানলি, গোটা বিশ্ব জুড়ে যাকে মানা হয়, সেই মর্গান স্ট্যানলির এটা রিপোর্ট। এরপরে আপনারা বলুন, আরো কিছুটা তথ্য আপনাদের সামনে আমি দেখাবো। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় পালাবদলের আগে কংগ্রেস জামানায়, মনমোহন সিং এর জামানায় ইকোনমির সাইজ তখন ছিল, এখানে তথ্য আমি খুঁজে পেয়েছি, সেখানে হচ্ছে 10 নম্বর ইকোনমির সাইজ ছিল। এখন নরেন্দ্র মোদীর জামানায় এই মুহূর্তে 2025-এ আমরা 5 নম্বর স্থানে রয়েছি, খুব শীঘ্রই 4 নম্বর বা 3 নম্বর স্থানে যেতে চলেছি। অটো অ্যান্সেলারি প্রোডাকশনে 2014 সালে ভারতের অবস্থান গোটা বিশ্বের মধ্যে 7 নম্বর স্থানে ছিল, এখন আমরা 3 নম্বর স্থানে রয়েছি। বিজেপির আমলে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখন আমরা 3 নম্বর স্থানে রয়েছি। স্টিল প্রোডাকশনে ভারতে জানেন আপনারা আকরিক লোহা একেবারে আমাদের ভরপুর খনিজ রয়েছে, তা থাকা সত্ত্বেও পর্যন্ত ভারত 4 নম্বর জায়গা দখল করেছিল কংগ্রেস জামানায় 2014 সালে। এখন ভারতের অবস্থান 2 নম্বর পজিশনে রয়েছে ভারত। এছাড়া মোবাইল প্রোডাকশনে ভারত ছিল 12 নম্বর পজিশনে, এখন ভারতের অবস্থান 2 নম্বর পজিশন। এইটা হচ্ছে তফাৎ। এমনি এমনি কি অর্থনীতি ওই 10 থেকে কমতে কমতে প্রথমে 5, তারপরে 4, তারপরে 3, এটা কি ম্যাজিক না সুইচ টিপে হয়? এই পরিবর্তনগুলো যদি না হয়, যে আপনার স্টিল ইন্ডাস্ট্রিজ উন্নতি, আপনার অটোমোবাইল সেক্টরের উন্নতি, আপনার মোবাইল কমিউনিকেশন সেক্টরের উন্নতি, আপনার আইটি সেক্টরের উন্নতি, আপনার প্রত্যেক এমএসএমই সেক্টরের উন্নতি, প্রত্যেকটি সেক্টরের উন্নতি না হলে ভারত এমনি এমনি ওপরের দিকে চলে যাচ্ছে। অনেকে এর মধ্যেও আপনারা কমেন্ট করবেন যে না আপনি বিয়ে নিয়ে কিছু কথা বলছেন না, আমাদের হাতে টাকা নেই। আপনাদের হাতে টাকা কি নরেন্দ্র মোদী পকেটে গিয়ে গুজে দিয়ে আসবে? কোন দেশে এরকমটা হয়? এই অভ্যাসটা ছাড়ুন, যে অভ্যাসটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছে সেই রাজনীতিটা বোঝার চেষ্টা করুন। আপনাকে আপনার পরিবারকে ভোঁতা করে দেওয়ার জন্য, সেটা মেধাগত দিক থেকে, প্রযুক্তির দিক থেকে, সব দিকে ভোঁতা করে দেওয়ার জন্য এই দানছত্রটা খোলা হয়েছে। এবং খুব স্বাভাবিকভাবে একবার দানছত্র খোলাতে অভ্যস্ত যদি আমরা মানুষ হয়ে যাই, বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে সেই দানছত্রটা চালিয়ে যেতে হবে। আপনারা বলবেন বিজেপিও তো অনেক জায়গায় দানছত্র করে। বিজেপি দানছত্রটা শুরু করেনি, শুরু করতে বাধ্য হয়েছে, তার কারণ আমরা ভোট দেবো না। আপনারা বলুন না, যদি এইখানে পশ্চিমবঙ্গে 2026-এ এসে বিজেপি বলে যে আমরা 1 টাকা দেবো না, আমরা শিল্প করব, আমরা স্বাস্থ্য দেখবো, আমরা শিক্ষা করব, আপনারা ভোট দেবেন? একজনও কেউ ভোট দেবেন না। সেই জন্য বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 1000 দিলে শুভেন্দু অধিকারীকে বলতে হয় আমাকে আমরা 3000 দেবো, না হলে আমরা ভোট দেবো না। আমাদের অভ্যাসটাকে এই জায়গায় নামিয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই আপনাদের সামনে বলছি, আপনারা যারা কমেন্ট করবেন, তো তাদের নরেন্দ্র মোদী সরকার গিয়ে পকেটে টাকা গুঁজে দিয়ে আসতে হবে না, গুঁজে দিতে পারবে না। আপনাকে, আমাকে, আমাদের সন্তানরা যদি শিক্ষিত হয়, আমাদের সন্তানরা যদি ক্যাপাবল হয়, তাহলে আমার একমাত্র বক্তব্য যে ভারত তৃতীয় শক্তিশালী ইকোনমির দেশ হওয়ার পরে তখন কিন্তু জীবনযাত্রার মানের জন্য লক্ষ্মীর ভান্ডারের আর ওপর ডিপেন্ড করতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনের আগে বলা ওই এলআইসি উঠে যাবে, এসবিআই উঠে যাবে, যতদিন এই বক্তব্য শুনবেন আর ঠকবেন ততদিন পর্যন্ত দুর্গতির শেষ নেই। আর একেবারেই গোদের উপর বিস্ফোরার মতো সেকুমাকুরা তারা রয়েই গিয়েছে। তারা একেবারেই দেখবেন যে ভোট আসলে নো ভোট টু বিজেপি বলবে। এত দুর্নীতি, এত অনাচার, মানে
চোখে দেখা যায় না এইরকম অত্যাচারের পরেও তারপরেও তারা নো ভোট টু তৃণমূল কংগ্রেস বলার পর্যন্ত হিম্মতটা রাখতে পারে না। কাজে এই পশ্চিমবঙ্গে উন্নতিটা এত সোজা নয়। আমি যে রিপোর্ট বললাম আপনাদের খুশির কারণ রয়েছে, তার কারণ এটা ভারতবর্ষের উন্নতির কথা বলেছি। তার মানে এই না যে পশ্চিমবঙ্গের উন্নতি ডিপেন্ড করছে 2026-এর কি পরিবর্তন হবে তার উপর। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ততদিন আমাদের ঋণের বোঝা সেই দিক থেকে আমরা গোটা দেশের মধ্যে 1 নম্বর জায়গাটা হয়তো দখল করতে পারি খুব শীঘ্রই। 2027 বা 28-এ ভারত যখন 3 নম্বর অর্থনীতির শক্তিশালী দেশে পরিণত হবে, তখন পশ্চিমবঙ্গ হয়তো 1 নম্বর শক্তিশালী ঋণের দিক থেকে পরিণত হয়ে যাবে আমাদের রাজ্য হিসাবে। সেই দিক থেকে আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। কিন্তু এইটা আপনারা যদি অ্যাকসেপ্ট করে নেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনের প্রচারে থেকে সব বেঁচে দেবে, সেল মেল হ্যাল গ্যাল সব বেঁচে দেবে। এইটাতে যতদিন খেয়ে থাকবেন, এই তত্ত্বে যতদিন হজম করে নেবেন, ততদিন ব্যাস ওয়েস্ট বেঙ্গলের এই হাল হবে। আর নিজেদের ছেলেকে ব্যাঙ্গালোরে পাঠাতে হবে, ইঞ্জিনিয়ারিং পড়বে তারা ওইখানে, চাকরি করবে তারা ওইখানে, দেশের অর্থনীতিতে তারা কন্ট্রিবিউট করবে আমাদের রাজ্য থেকে না সেই রাজ্য থেকে। তার কারণ আমার সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত বছরের পর বছর ভুল। কন্টিনিউয়াস যদি আমাদের ভুল সিদ্ধান্ত হয় তাহলে নিশ্চিতভাবে তার দাম তো আমাদেরই চোকাতে হবে। তাই আনন্দের খবর যেমন রয়েছে তেমনি বিষাদের ছায়াও রয়ে গিয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চাইলেও পারেন কিন্তু এই অর্থনীতির গতি আনতে, কিন্তু অর্থনীতির গতি আনলে তাহলে হিন্দু মুসলমান তো করা যাবে না। মুসলমানদের জন্য তো তাহলে তো মানে এই ধরনের বক্তব্য তোষণের রাজনীতি, ঈদের নামাজের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে স্লোগান, এগুলো তো দেওয়া যাবে না। যদি প্রকৃত আপনি মুসলিম তোষণ করতে চান, প্রত্যেকটি মুসলিম বাড়ির এক একটা ছেলেকে সরকারি চাকরি বৈধভাবে ওবিসি কোটার মাধ্যমে, মিথ্যেভাবে ওইভাবে নয়, বৈধভাবে এমন শিক্ষিত করুন, মুসলিম ছেলেদের মাদ্রাসায় না পড়িয়ে স্কুলে পড়ার ব্যবস্থা করুন, শিক্ষিত করুন, ধর্মীয় পাঠ নয় ট্র্যাডিশনাল পাঠ দিয়ে এমন ভাবে শিক্ষিত করুন তারা আইএস আইপিএস অফিসার একেবারে নিজের যোগ্যতায় তৈরি হয়। এই রকম শিক্ষা দিন মুসলিমদের, যদি এতটাই আপনার মুসলিম দরদি মন হয়ে থাকে। তা না হয়ে আপনি পিছন দিক দিয়ে দরজা দিয়ে ওবিসি কোটা দিয়ে আপনি করে দেবেন, আপনি অন্য জায়গা দিয়ে সিভিক পুলিশ তাদেরকে করে দেবেন। এতেই খুশি আমাদের সব সমাজ, হিন্দু মুসলমান সব সমাজ খুশি। ভারত যখন অগ্রগতি তখন আমাদের দেশের আজকে এই পরিস্থিতি। কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত লিখে জানাবেন। একটা খুশির খবর তো নিশ্চিতভাবে দিতে পারলাম আপনাদের কাছে, কিন্তু অন্তরায় তো রয়েছে। তাই 2026টা আমাদের পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।